কমলপুর গ্রামের সীমানায় জঙ্গলের গা ঘেঁষে মানিকের ছোট কুঁড়ে ঘর। অভাবের সংসার হলেও মানিকের মনে ছিল এক রাস স্বপ্ন। তার স্ত্রী মালা তখন আসন্ন সন্তানের অপেক্ষায় দিন গুনছে, কিন্তু তার শরীরের অবস্থা মোটেও ভালো নয়। ওগো, আজ একটু তাড়াতাড়ি ফিরো। কেন জানি না, আজ সকাল থেকে শরীরটা খুব একটা ভালো লাগছে না। একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে। তা বললে কি হয় মালা, আমাদের তো দিন আনি দিন খাই অবস্থা। আমি যদি আজ কাঠ কেটে বাজারে বিক্রি না করি, তবে আমাদের এই অনাগত সন্তান পৃথিবীতে এলে তাকে কি খাওয়াবো বলো তো? একটু ধৈর্য ধরো, আজ আমি জলদি ফেরার চেষ্টা করব। তবে যাওয়ার সময় দিদিমাকে একবার খবর দিও। তাকে বলো একবার যেন আমার সাথে দেখা করে যায়। বড় একা লাগছে আজ, মনে হচ্ছে সময়টাও বেশি নেই। ঠিক আছে মালা, তুমি কোনো চিন্তা করো না, আমি যাওয়ার পথেই দিদিমাকে বলে যাচ্ছি। তুমি সাবধানে থেকো। মানিক কুঠার কাঁধে নিয়ে বনের পথে এগিয়ে যায়। পায়ে শুকনো পাতা মারানোর মচমচ শব্দ দূরে মিলিয়ে যায়। মানিক বাইরে দাঁড়িয়ে ডাকছে, ও দিদিমা, বাড়িতে আছো? ও দিদিমা। কে কে ডাকছে রে? ও মানিক, আয় বাচ্চা, ভেতরে আয়। না দিদিমা, আমি আর ভেতরে যাব না গো, অনেকটা দেরি হয়ে গেছে। আজ একটু দূরের বনে যাচ্ছি, ফিরতে রাত হতে পারে। মালা বলছিল ওর শরীরটা ভালো নেই, তুমি কি একবার আমাদের বাড়িতে যেতে পারবে? ও বড় একা বোধ করছে। বলিস কি, মালার শরীর খারাপ? ঠিক আছে মানিক, তুই যা, কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি লাঠিটা নিয়ে বেরোচ্ছি। মানিক জঙ্গলের দিকে যায়, আর দিদিমা লাঠি ঠুকঠুক করে মানিকের বাড়ির দিকে রওনা হলেন। হঠাৎ দূর থেকে মালার আর্ত চিৎকার ভেসে আসে। ওরে সর্বনাশ, ওটা কি মালার গলা? মেয়েটার কিছু হলো না তো? আহা, আমার আস্তে আস্তে বড্ড দেরি হয়ে গেল। মানিক ফিরলে ওকে কি জবাব দেব? দিদিমা দ্রুত পায়ে ঘরের দিকে এগিয়ে যান। মালার যন্ত্রণা কাতর আওয়াজ ঘরের ভেতর থেকে ভেসে আসছে, সাথে একটি নবজাতক শিশুর কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ঘরের ভেতর মালার শ্বাস নেওয়ার কষ্ট স্পষ্ট। বুড়িমা, এসেছো তুমি? দেখো আমার কন্যা। ওর নাম আমি রেখেছি আলো। ওকে দেখে রেখো দিদিমা। আমার মনে হচ্ছে আমার সময় ফুরিয়ে এলো। শেষবারের মতো মানিককে দেখার স্বাদ আমার থেকেই গেল। এ কি অলক্ষণে কথা বলছিস রে মালা? দেখ, তোর কোল আলো করে রাজকন্যা এসেছে, তুই খুশি হ। তোর তো এখন সেরে উঠতে হবে। না দিদিমা, আমাদের সময় শেষ। মানিক ফিরে এলে ওকে বলো আলোকে যেন সে আগলে রাখে। আমি নেই তো কি হয়েছে, আমার অভাব যেন ও বুঝতে না দেয়। আমার মেয়েটাকে দেখো দিদিমা, আমার সময় শেষ। মালার দীর্ঘশ্বাস স্তব্ধ হয়ে যায়। দিদিমা হাহাকার করে ওঠেন। না না মালা, হে কি করলি তুই? ওরে কেউ আছিস? আমাদের সাহায্য কর। ওরে মানিক, তুই সব হারালি রে। মালা পরপারে চলে গেল, কিন্তু অবাক করা বিষয় হলো ওই নবজাতক শিশুটি। দিদিমা যখন তাকে কোলে তুলে নিলেন, দেখলেন শিশুটির সারা শরীর থেকে সোনার মতো এক উজ্জ্বল জ্যোতি বেরোচ্ছে। এ কি, এই শিশুটা কি মানুষ নাকি দেব শিশু? ওর সারা শরীর যে জ্বলজ্বল করছে। ওরে অভাগী মালা, এই সোনার মতো বাচ্চাটিকে একা ফেলে তুই কোথায় চলে গেলি রে? মানিক ক্লান্ত শরীরে ফিরে এসে দেখে দিদিমা বাচ্চাটিকে নিয়ে বারান্দায় বসে আছেন।
দিদিমা, মালা কোথায়? দেখ, আজ কত কাঠ এনেছি। মালা, ও মালা! মানিক, এই দেখ, তোর মালা কাকে তোর জন্য রেখে গেছে। মালা দিয়ে গেছে মানে? দিদিমা, তুমি এমন করে কথা বলছো কেন? মালা কোথায়? ও ঘরের ভেতরে ঘুমাচ্ছে বুঝি? তুই এক হতভাগা মানিক, তোর কপাল পুড়েছে। মালা তোকে ছেড়ে চিরদিনের মতো পরপারে চলে গেছে রে। এ কি বললে দিদিমা? মালা আমায় ছেড়ে যেতে পারে না। ও মালা, তুই এমন করতে পারিস না। মানিক বাচ্চাটিকে বুকে জড়িয়ে ধরে উঠানে আছড়ে পড়ে কাঁদতে থাকে। তার চিৎকারে যেন বনের নিস্তব্ধতা খান খান হয়ে যায়। এটাই বাস্তব সত্য মানিক, তোকে মেনে নিতেই হবে। নিজের শোক সামলা। তোর এই আলোকে এখন তোরই মানুষ করতে হবে। ও তোর মানিকের ঘরের শেষ প্রদীপ। কয়েকদিন পর একটি খড়ের দোলনা নড়ছে। মানিক তার মেয়ে আলোর সাথে কথা বলছে, আর শিশুটি খিলখিল শব্দে হাসছে। ওরে আমার মা আলো, এভাবে সারাদিন হাসলে কি হয়? তোর হাসিতে যে আমি সব ভুলে যাই। কিন্তু মারে, আমি যদি কাঠ কাটতে না যাই তবে আমরা খাবো কি? চল, আজ থেকে তোকে আর বাড়িতে একা রাখবো না। তুইও আমার সাথে জঙ্গলে যাবি। মানিক আলোকে কোলে নিয়ে জঙ্গলের পথে রওনা হয়। বনের গভীরে একটি ছায়া শীতল গাছে কাপড়ের দোলনা বেঁধে সে আলোকে শুইয়ে দেয়। কি করব রে মা, গরিবের জীবন খুব কষ্টের। আমার যে বড্ড পানি তৃষ্ণা পেয়ে গেল। তুই থাক, আমি যাব আর আসব। তুই এখানে থাক মা, আমি পাশের ওই ডোবা থেকে জল খেয়ে আসছি। এক্ষুনি আসব, একটুও কান্না করবে না কিন্তু। মানিক চলে যেতে একদল শেয়ালের হুক্কা হুয়া ডাক শোনা যায়। ঝোপঝাড়ের আড়ালে অনেকগুলো চোখ জ্বলজ্বল করছে। মানিকের দ্রুত ছুটে এসে দেখে দোলনাটি শূন্য পড়ে আছে। এ কি? আমার আলো কোথায়? আলো, মারে, তুই কোথায় গেলি? বাঘে নিল নাকি শেয়ালে? ওরে আমার কপাল, আমি কেন তোকে একা রেখে গেলাম? কে কোথায় আছো? আমার সোনামাকে বাঁচাও। আমি আমার মালাকে হারিয়ে ওকে পেয়েছিলাম। হে বিধাতা, আমার সাথে এসব কি হচ্ছে? তুমি আমাকে সাহায্য করো। মানিক হাঁটু গেড়ে বনের মাটিতে বসে বুক চাপড়ে কাঁদতে থাকে। তার হাহাকার বনের পশু পাখিরাও যেন অনুভব করে। উপরে গাছের ডালে বসে দুটি টুনটুনি পাখি অস্থিরভাবে ডানা ঝাপটাচ্ছে। ওরে টুনি, ওই দেখ, শিয়ালেরা বাচ্চাটাকে ঘিরে ধরেছে। বাচ্চাটা যে মরে যাবে রে। হ্যাঁ রে, ওই পাপিষ্ঠ শিয়ালগুলো ওটাকে শেষ করে দেবে। যে করেই হোক বাচ্চাটাকে বাঁচাতে হবে। চল, আমরা কাছের ওই জমিদার বাড়ির উদ্যানে যাই, ওখানে মানুষ আছে। টুনি দুটি জমিদারের সুসজ্জিত বাগানের দিকে উড়ে যায়। চন্দ্রা, তুমি আবার সেই একই কথা তুললে? তোমাকে কতবার বলেছি আমার সামনে এই তুচ্ছ প্রাণীকুলের কথা তুলবে না। তোমাকে কতবার বলেছি প্রাণীকুলের ক্ষতি করো না। নিরীহ পশু মারলে সৃষ্টিকর্তা খুশি হন না। আজ তোমার এই নিষ্ঠুর শিকারের নেশার কারণেই হয়তো অভিশাপে আমাদের কোলে কোনো সন্তান নেই। থামো, তুমি তোমার এই আধিক্যতা নিয়েই থাকো। তাই তোমার কপালে বাচ্চা নেই। আমার শিকারের সাথে এর কোনো সম্পর্ক নেই।
কি আমার একদিন। রনক, আমার তীর ধনুক নিয়ে আয়। এ কি করছেন আপনি? আবার পাখি মারবেন? ওগুলো তো ছোট্ট প্রাণ, কেন এভাবে প্রাণে মারবেন? ওদের অভিশাপে আমাদের জীবনটা তছনছ হয়ে যাবে। নে এবার দেখি তোকে কে বাঁচায়। তীরটি সোজা টোনার গায়ে লাগে। টুনা রে, উঠে দাঁড়া রে, আমার টুনাকে ওরা মেরে ফেললো। এ কি করলেন আপনি? এই নিরীহ পাখিটার কি দোষ ছিল? কেন মারলেন ওকে? আপনি একজন নরপিশাচ। কাঁদিস না রে চন্দ্রা, এই নিষ্ঠুর জমিদার তোর কথা শুনবে না। ও শুধু ধ্বংস করতে জানে। তুই যদি মা হতে চাস তবে আমার সাথে আয়। একটা ছোট প্রাণ বিপদে আছে, ওটাকে বাঁচা। এ কি? পাখি কথা বলছে? টুনি, তুই বাচ্চা কোথায় পেলি? আর তুই এত কথা জানিস কিভাবে? সময় নেই চন্দ্রা, ওই দেখ শিয়ালেরা বাচ্চাটাকে ঘিরে ধরেছে। তাড়াতাড়ি চল আমার সাথে। পালা এখান থেকে, দূর হ পাপিষ্ঠের বাল। খবরদার আমার বাচ্চার গায়ে হাত দিবি না। শেয়ালগুলো ভয় পেয়ে পালিয়ে যায়। চন্দ্রা শিশুটিকে কোলে তুলে নেয়। শিশুটির শরীর থেকে তখনও উজ্জ্বল আলো বেরোচ্ছে। আহা, কি কপাল আমার! এই অভাগা শিশুটাকে কে জঙ্গলে ফেলে গেল। ভালোই হলো, আজ 14 বছর ধরে একটি সন্তানের জন্য আমি অপেক্ষা করছি। আজ থেকে আমি তোর মা, তোকে আমি রাজকন্যার মতো আগলে রাখব। তাই নাকি, তাই নাকি? তাহলে তো ভালোই হলো, কিন্তু আমার জমিদারের বলে ভয় হচ্ছে। ভয় পেও না টুনি, প্রাসাদের ভেতরে যা হয় ওটা আমি সামলে নেব। আর তুমি তো আমার সাথে আছোই। জমিদারের বলে আমার ভীষণ ভয় হচ্ছে। আমার টুনাকে যে নির্দয়ভাবে মেরে ফেললো। ভয় পেও না টুনি, অনেক বছর ধরে জমিদারের কোনো সন্তান নেই। সে সন্তান পেয়ে হয়তো খুশিও হয়ে যেতে পারে। তুমি আমার সাথে চলো। চন্দ্রা শিশুটিকে আর টুনি পাখিকে নিয়ে প্রাসাদে প্রবেশ করল। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি চন্দ্রা। এই নোংরা বাচ্চা কোত্থেকে এনেছো তুমি? আর ওই পাখিটাকেও কেন প্রাসাদে এনেছো? একে এক্ষুনি বের করো। এমন কথা বলবেন না, এই পাখির জন্যই আমি মা হওয়ার সুযোগ পেয়েছি। আপনি সন্তান দিতে পারেননি, খোদা আমাকে এই উপহার পাঠিয়েছেন। আমি একেই লালন পালন করব। চন্দ্রা, তোমার বাড়াবাড়ি আমি আর সহ্য করব না। হয় এই বাচ্চাকে ত্যাগ করো, নয়তো তুমিও এই প্রাসাদ থেকে বেরিয়ে যাও। তুমি খুব ভালো করেই জানো আমি পশু পাখি পছন্দ করি না, তার ওপর আবার একটা কোথা থেকে একটা বাচ্চা কুড়িয়ে এনেছো। আমি এত বছর ধরে আপনার কথাই শুনে এসেছি, কিন্তু আজ আর শুনছি না। আপনি আমাকে একটা সন্তান উপহার দিতে পারেননি। টুনটুনি আমাকে একটা সন্তান এনে দিয়েছে। একে নিয়েই আমি এই প্রাসাদের এক কোণেই থাকব। প্রয়োজন হলে আমি রাজপ্রাসাদের বাইরে মালির ঘরে থাকব। দেখতে দেখতে আলো এখন কিশোরী। একদিন জমিদার তার কর্মচারী রনককে ডেকে বলল, দেখতে দেখতে এই মেয়ে বড় হয়ে গেল, এখন আমার জমিদারি তো চেয়ে নেবে। তাই তোমাকে বলছি, তুমি ওকে ভুলিয়া ভাইয়ের প্রাসাদের বাইরে নিয়ে যাও আর ওকে প্রাণের শেষ করে দাও। অনেক বছর ধরে আমি ওকে সহ্য করেছি, কিন্তু এখন আর নয়। তাহলে তুমি যা চাও তাই পাবে। এসব আপনি কি বলছেন জমিদার? এটা যদি কর্তামা জানতে পারে তাহলে কি হবে? তাছাড়া মেয়েটি কর্তামায়ের প্রাণ। কেউ জানবে না। তুই ওকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে প্রাণের শেষ করে দিবি, আর আমার কথার এদিক ওদিক যদি যাস তাহলে তোকে আমি তাড়িয়ে দেব। ঠিক আছে জমিদার মশাই, আপনি যেমনটা বলবেন তাই হবে। একদিন রনক কর্তামার কাছে গিয়ে জানায় যে সে আলোকে বাইরে নিয়ে যেতে চায়। আলোকে পুরো সাম্রাজ্য ঘুরিয়ে দেখাতে চায়। কর্তামা,
আর কতদিন আলোকে এভাবে আটকে রাখবে? আলোকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাই। মেয়েটা সারাদিন ঘরের ভেতর বন্ধ থাকে। না রে রনক, বাইরের জগৎ বড় নিষ্ঠুর। যদি আলোর কোনো ক্ষতি হয়ে যায়, ওই জমিদার তো ওকে দু চোখে দেখতে পায় না। মা, আমি রনক কাকুর সাথে একটু বাইরে যাব। আমি কখনোই এই প্রাসাদের সৌন্দর্য দেখিনি। অবশেষে চন্দ্রা রাজি হয়। রনক আলোকে নিয়ে বাজারের পথে রওনা হয়। পথে তারা দেখে লাঠিয়ালরা গরিব প্রজাদের খাজনার জন্য খুব নিষ্ঠুরভাবে মারধর করছে। দয়া করুন বাবু, আর কটা দিন সময় দিন, আমি খাজনা শোধ করে দেব। জমিদারের জমিতে চাষ করবি আর খাজনা দিবে না? আজ তোকে মেরেই ফেলবো। কাকু, ওরা লোকটাকে মারছে কেন? এভাবে মারলে তো লোকটা মরে যাবে। এইখানে যে সবই হয় রে মা, ওসবে কান্দিস না। ঠিক আছে কাকু, তুমি একটু চোখ বন্ধ করো। কেন রে মা, চোখ বন্ধ করলে কি ম্যাজিক দেখাবি? আগে চোখ বন্ধ করেই দেখো না কাকু। রনক চোখ বন্ধ করে। আলো হাত তুলে এক অদ্ভুত ইশারা করে। পর মুহূর্তেই লাঠিয়ালের হাত অবশ হয়ে যায়। এ কি, আমার হাত অবশ হয়ে গেল কেন? কেউ কি জাদু করলো? পালা রে, এ কেমন অলৌকিক ব্যাপার! এ আমি কি দেখছি? আলো তো কোনো সাধারণ মেয়ে নয়। হায় সৃষ্টিকর্তা, জমিদার আমাকে বলেছিল আলোকে জঙ্গলে নিয়ে গিয়ে মেরে ফেলতে বা ফেলে আসতে, কিন্তু এ মেয়ে তো সাক্ষাৎ দেবী। আমি একে মারব কি করে? ওই দেখো তো কাকু, ওই বুড়ো দাদু আর দিদা কাঁদছে কেন? এ তো দেখি সাক্ষাৎ দেবী মায়ের, যাকে দেখছে আপন করে নিচ্ছে। জমিদার যে আমায় বলেছিল একে মেরে ফেলতে হবে, কিন্তু আমি কি করে পারবো? এ তো আমায় উল্টো মেরে ফেলবে। দুদিন হলো কিছু খাই না গো। আমাদের ছেলে মেয়েরা আমাদের ফেলে চলে গেছে, কেউ নেই আমাদের। কাকু, আবার চোখ বন্ধ করো তো। রনক চোখ বন্ধ করতেই এক মায়াবী আলোয় বুড়ো দম্পতির সামনে প্রচুর খাবার আর ফলমূল হাজির হয়। রনক চোখ খুলে বিস্ময়ে থমকে যায়। এই মেয়েকে আমি মারতে এসেছিলাম? ছি, এ তো জগতের আলো। এ মেয়ে আমার বুকের প্রাণ হয়ে গেল আজ থেকে। কোনোভাবেই হবে না। জমিদার মশাইয়ের আয়ু শেষ হয়ে এসেছে, কোনো ওষুধ কাজ করছে না। আমি কতবার বলেছি প্রাণীকুলকে হত্যা করো না। আজ সেই অবলা প্রাণীদের অভিশাপেই তুমি বিছানায় পড়লে। বৈদ্য মশাই, এখন কি হবে? কিভাবে আমি আমার স্বামীকে সুস্থ করতে পারবো? যদি কোনোদিন প্রাণীকুলের অভিশাপ কেটে যায় তবে সে সুস্থ হয়ে যেতে পারে, তবে আমার মনে হচ্ছে সে আর কোনোদিন সুস্থ হবে না, তার আয়ু শেষ হয়ে এসেছে। কাকু, জমিদার বাবু আমাকে ঘৃণা করলেও আমি তো তাকে মরতে দিতে পারি না। কিন্তু তিনি তখনই সুস্থ হবেন যখনই রাজত্বের প্রজারা সুখে থাকবে। মা, তুমি কিছু করো। উনি তো তোমার বাবার মতোই। হতে পারে তোমাকে অপছন্দ করত, কিন্তু তোমার মা ওনাকে খুব ভালোবাসে। ঠিক আছে কাকু, কাল থেকে আপনি নিজের দায়িত্বে রাজ্যের সব পশু পাখির জন্য অভয় আশ্রম করে দেবেন। গরিবদের খাজনা মকুব করবেন। যখন চারিদিক ফুলে ফলে ভরে উঠবে, জমিদার বাবুও সুস্থ হয়ে উঠবেন। রাতের নিস্তব্ধতা। আলো ধীরে ধীরে জমিদারের কক্ষে প্রবেশ করে। তার সারা শরীর থেকে সেই মায়াবী সোনাঝরা আলো বেরোচ্ছে। জমিদার মশাই, আপনি সুস্থ হয়ে উঠুন। পৃথিবীর সব প্রাণের বেঁচে থাকার অধিকার আছে। আপনি ক্ষমা প্রার্থনা করুন, বিধাতাও আপনাকে ক্ষমা করে দেবে। আলোর হাতের স্পর্শে জমিদার ধীরে ধীরে চোখ খোলেন। তার দীর্ঘদিনের অসুস্থতা এক নিমেষেই মুছে যায়। মা, আমায় ক্ষমা কর। আমি তোকে চিনতে পারিনি। তুই কোনো সাধারণ মেয়ে নোস, তুই সত্যিই আলো। আজ থেকে আমার এই রাজ্য তোর।
আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। আমি জানতাম জমিদার মশাই, একসময় আপনার ঠিকই ভুল ভাঙবে। আজ জমিদার পরিবারের সবাই খুশিতে আত্মহারা, কারণ আজ তারা আলোকে নিজের মেয়ে হিসেবে গ্রহণ করল। কদিন গরিবের আবার শরীর খারাপ থাকার বিলাসিতা আছে নাকি গো গিন্নি? মাঠে না গেলে পেট চলবে কি করে? বাবা, আমি তোমার সঙ্গে মাঠে যাব। আমি কাজ শিখতে চাই। না রে বাবা, তুই এখনো অনেক ছোট রে। তুই পড়াশোনা করবি, আমার মতো কষ্ট যেন তোকে না করতে হয় রে। এই আমার স্বপ্ন রে, এই আমার স্বপ্ন। আমার খিদে পেয়েছে মা, ভাত দাও। হ্যাঁ রে মা, একটু পরে খাবার দিচ্ছি। চাল শেষ হয়ে গেছে মনে হয়, তোমার মুখ দেখে বুঝলাম আমি। হ্যাঁ, দেখি পাশের বাড়ি থেকে একটু চাল ধার করে আনি, ছেলে মেয়ে দুটোকে অন্তত খেতে তো দিই। তুমি আজ কাজ থেকে ফেরার সময় পারলে একটু চাল আর তরকারি নিয়ে এসো। আহ, দারিদ্রতা আমাদের ছায়ার মতো লেগেই আছে, তবু মন ভেঙো না রমা। পরিশ্রম করলে একদিন না একদিন এই অবস্থা ঠিকই কেটে যাবে গো। আমি মাঠে গেলাম। কি গো রমেশ দাদা, শুনলাম তোমার ফসল এবার খুব ভালো হয়নি। জমির মাটিতে কি হলো যে বারবার ফসল খারাপ হচ্ছে? মাটির দোষ না রে ভাই, সারের দাম বেশি, বৃষ্টি কম, সব মিলে তাই এই অবস্থা। মাটি কখনো খারাপ হয় না গো। এইভাবে তো আর চলবে না, এভাবে তো সংসার টিকে থাকবে না। হবে রে ভাই, হাল ছাড়লে চলবে কি করে? মাটিকে ভালোবাসলে সে একদিন ঠিক ফল দেবে। হ্যাঁ গো রমেশ দাদা, তুমি অনেক ধৈর্যশীল ভালো মানুষ। দেখো চেষ্টা করে, কি হয়, ভাগ্য খুলতেও পারে। কি গো, তোমার জ্বরটা তো বেরিয়ে যাচ্ছে, একটু জল খাবে? রমা, শরীরটা আর সইছে না, আমার মনে হয় সময় শেষ। তুমি বাচ্চাদের দেখে রেখো। কি বলছো কি তুমি? এইসব কথা বলো না, তুমি ঠিক সুস্থ হয়ে যাবে, দেখো। অপেক্ষা করো, আমি এক্ষুনি করিম ভাইকে ডেকে আনছি। করিম ভাই, আমার স্বামীর অবস্থা খুব খারাপ, একটু আসুন না ভাই। কি হয়েছে বৌদি? চলুন দেখি, চলুন। করিম ভাই, আবার সময় শেষ। আপনি আমার পরিবারকে একটু দেখবেন। ছোট বাচ্চা দুটোকে রেখে চলে যাচ্ছি করিম ভাই। রমেশ দাদা, আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওগো, ওগো, তুমি আমাকে ফেলে যেও না, বাচ্চাগুলোকে রেখে যেও না। আমরা কিভাবে থাকবো তোমাকে ছাড়া? বাবা, ওঠো বাবা, কথা বলো। তুমি আমাকে স্কুলে নিয়ে যাবে না বাবা? বাবা, বাবা, তুমি ঘুমিয়ে আছো কেন বাবা? ওঠো বাবা, ওঠো। বৌদি, ওপরালার উপর ভরসা রাখুন। আপনি ভেঙে পড়লে বাচ্চা দুটোকে কে দেখবে? এখন থেকে আপনি ওর বাবা, আপনি ওর মা। আমার খুব খেতে পেয়েছে মা, আমায় কিছু খেতে দাও না। হ্যাঁ মা, বাবা মারা গেছে আজ কদিন হলো। পাশের বাড়ির কাকিমারা একটু খাবার দিয়েছিল, তাই খেয়েছি। কদিন ভালোভাবে খাওয়াই হয় না। বাবলু বাবা, তুই পুতুলকে দেখে রাখিস। আমি কাজ খুঁজতে যাচ্ছি, ঘরেই থাকবি, ঠিক আছে? বাইরে কোথাও যাবি না। আমি দেখি খাবারের ব্যবস্থা করতে পারি কিনা।
আর কোনো কাজ খুঁজে পাই কিনা। মা, আমি তোমার সঙ্গে যাব মা। না রে বাবা, তোরা বাড়িতেই থাক, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। মা, তুমি কখন ফিরবে? এই তো রে মা, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। তোদের খাবারের ব্যবস্থা করতে হবে তো, আমি গেলাম। কাকিমা, আপনাদের বাড়িতে কোনো কাজ আছে? আমি খুব বিপদে আছি, আমাকে একটা কাজ দেবেন? না গো না, এই শীতে কাজ কোথায়? আমাদের সংসার ছোট, লোক লাগবে না, অন্য কোথাও দেখো গে। আমাদের কোনো কাজ নেই, আমরা নিজেরাই খাবার পাই না, আবার তোমাকে কি কাজ দেব? গৌরী বৌদি, তোমার কাছে সাহায্য লাগবে? আমাকে বলো, আমি করে দেব। আমার ছেলে মেয়ে দুটো বাড়িতে না খেয়ে আসে গো, একটা কাজের খুব দরকার। রমা, তোমাদের সংসারের অবস্থা আমি খুব ভালোই জানি, কিন্তু এখন আমার অবস্থাও ভালো না। আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, তুমি বরং অন্য কোথাও কাজ করো। মা, তুমি কিছু এনেছো? তোদের জন্য খাবার আনতে পারলাম না রে বাবা, তোদের খুব খিদে পেয়েছে না রে? না মা, আমরা তো পেট ভরে খাবার খেয়েছি। হ্যাঁ মা, আমরা ডিম আর আলু ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেয়েছি। খাবার? খাবার কোথায় পেলি? কে দিল খাবার? করিম কাকা এসে আমাদের খাবার দিয়ে গেছে মা, আমরা দুজন খেয়ে তোমার জন্য রেখে দিয়েছি। সারাটা দিন কাজ খুঁজলাম, কেউ একটা কাজও দিল না। এভাবে সে চলবে না, আমাকে অন্য একটা ব্যবস্থা সে করতেই হবে। চল রে বাবা, মাঠ থেকে ঘুরে আসি। গেল বছর জমিতে ভালো ফসল হয়নি, এই বছর কি চাষ করবে সেই কথাই তো তোর বাবা ভাবছিল, আর সেই মুহূর্তে সৃষ্টিকর্তা তাকে নিয়ে নিলেন। এখন আমাদেরই ভাবতে হবে এই জমিতে কি চাষ করা যায়। এই জমিটুকুই তো আমাদের শেষ সম্বল। তুমি চিন্তা করো না মা, আমি আর দাদা মিলে সব দুঃখ দূর করে দেব। আমরা জমিতে ফসল ফলাবো, দেখো অনেক ফসল হবে। হ্যাঁ রে মা, হ্যাঁ, তোরা দুজনই তো এখন আমার শেষ ভরসা। তোরা ছাড়া আমার কে আছে বল? কিছু তো একটা করতেই হবে। এখন আলুর দাম অনেক জানো তো, বাজারে একেবারে আকাশ ছোঁয়া। আলুর চাষ করতে পারো, যদি ভালো ফলন হয় তাহলে তোমাদের আর চিন্তা থাকবে না গো। যদি আলুর দাম এত বেশি হয় তাহলে আলু চাষ করা খুব ভালো হবে। চেষ্টা করে দেখলে দোষের কি? হ্যাঁ মা, বাবা বলতো শীতে আলুর দাম ভালো থাকে, আমি একদিন শুনেছি বাবার মুখে। তাহলে আমরা আলুই চাষ করব। মাটির ওপর ভরসা রাখতে হবে, তবেই তো মাটি আমাদের দেবে। মা, আমি কি প্রতিদিন জল দেব? হ্যাঁ রে মা, হ্যাঁ, তুইও সাহায্য করবি। আমরা সবাই মিলে একসাথে আমাদের জমিতে আলু চাষ করব। মা, তুমি এত কি নিয়ে চিন্তা করছো? বাবারে, ভাবছি আলুর চাষ করব, কিন্তু টাকা পাবো কোথায়? হ্যাঁ মা, আলুর বীজ কিনতে তো টাকা লাগবে, আর জমিতে সারও দিতে হবে। ঠিক মতো না হলে ফলন ভালো হবে না, আমি বাবার মুখে শুনেছি মা। হ্যাঁ রে বাপ, আমিও তাই ভাবছি। কাল দেখি মোড়ল বাবুর কাছে যাব, দেখি কোনো সাহায্য পাই কিনা। ঠিক আছে মা,
তুমি আমাদেরও সাথে নিয়ে যেও। পুতুল বাবলু, ঠিক মতো দাঁড়িয়ে থাকবি। মোড়লের সামনে অযথা কথা বলবি না, কেমন? মা, মোড়ল বাবু কেমন মানুষ? মোড়ল কি আমাদের রাগ করবি মা? না রে, শুনেছি মোড়ল খুব দয়ালু, মানুষকে সাহায্য করে। মোড়ল বাবু, খুব বিপদে পড়েই আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। তা দাঁড়িয়ে কেন রমেশ বউ? বসো, কি বলবে বলো। না মানে বাবু, বলছিলাম যে আপনি তো সবই জানেন, আমার স্বামী মারা যাবার পরে ছেলে মেয়ে দুটোকে নিয়ে খুব বিপদে পড়েছি। তাদের দুবেলা খাবার জোগাড় করতে পারছি না। গ্রামে বেশ কয়েক জায়গায় কাজ খুঁজেছি, কোনো কাজ পাইনি। ভাবছিলাম যে আমাদের উত্তরের ছোট জমিটা আছে, সেখানেই যদি কিছু করা যেত তাহলে ছেলে মেয়ে দুটোকে নিয়ে খেয়ে পড়ে বাঁচতে পারতাম। তা কি করতে চাও বলো। বাবু, আলু চাষ করবো ভাবছি, কিন্তু বীজ কেনার মতো টাকা তো নেই। আপনি যদি কিছু টাকা ধার দিতেন। তুমি এত কষ্টের মাঝেও হাল ছাড়োনি, এটা দেখে ভালো লাগলো। ঠিক আছে, তোমাকে আমি টাকা ধার দেব, তাই দিয়ে তুমি আলুর বীজ কিনে চাষ শুরু করো। বাবু, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আপনি আমার অনেক বড় উপকার করলেন। এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। ঠিক আছে, কিন্তু টাকাটা তুমি আমাকে আবার ফেরত দিয়ে দেবে, কারণ মানুষ যখন নিজে কিছু করার চেষ্টা করে তখনই সে সফল হয়। অন্যেরটা দান হিসাবে নিলে তার কাজ করার আগ্রহ কমে যায়। হ্যাঁ বাবু, হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না। বিধাতা চায় তো সব ঠিক থাকলে আমি আপনার টাকা সম্পূর্ণ ফেরত দিয়ে দেব বাবু। তোমার স্বামী রমেশ পরিশ্রমী ভালো মানুষ ছিল। আমার বিশ্বাস তোমরা চেষ্টা করলে সফল হবে। হ্যাঁ বাবু, আমি আমার জীবন দিয়ে চেষ্টা করব, আমি ফসল ফলাবো। এটা নাও, হিসেব করে খরচ করবে। আলু বীজ কিনে কাল থেকে কাজ শুরু করো। মা, আমরা পারবো তো মা? পারবো রে বাবা, পারবো। আমাকে যে পারতেই হবে। আমরা একসাথে ফসল ফলাবো দাদা, দেখবি আমাদের ফসল সব থেকে ভালো হবে। বাবলু বাবা, তুই পুতুলের সাথে ঘরেই থাক। আমি তোর করিম চাচার দোকান থেকে আলুর বীজ কিনে আনি। কাল সকালেই জমিতে বুনতে হবে সে। ঠিক আছে মা, ভালো দেখে কিনো। ভালো বীজে ফসল ভালো হয়, বাবা বলতো এটা। ঠিক আছে রে বাবা। কই গো, শুনছো? রমার আলুর গাছগুলো দেখেছো? একেবারে লতা পাতা ছড়িয়ে দিয়েছে। গ্রামের সবার চেয়ে ভালো আলু হয়েছে। এইটাই তো আমার রাগ, ওই বিধবার দুইটা বাচ্চা মিলা এত বড় খেতে চাষ করলো কেমনে? আমি তো এত বছরেও এমন ফসল পাই নাই। কেমন পুরুষ মানুষ তুমি? মেয়ে মানুষের সাথে চাষ করে পারো না? ওইটুকুনি দুই বাচ্চা নিয়ে একা একা মেয়েটা কত ফসল ফলালো, আর তুমি পুরুষ মানুষ হয়ে তোমার ফসল কেন এমন? হ্যাঁ, এই যাও তো, যাও যাও, এত কথা বইল না। তোমরা যদি চাষ করে এত সহজ মনে করো, তাইলে তুমি গিয়েও করো, যত সব। মানুষ সবাই বলছে, তাই আমি তোমাকে বললাম। ওদের আমরা সবসময় ছোট করে দেখেছি। এখন যদি ওরা আমাদের চেয়ে বেশি টাকা পয়সার মানুষ হয়ে যায়, তাহলে তোমার সম্মান থাকবে? আমাকে ভাবতে দাও, আমি একটা উপায় ঠিক বের করব। ওদের ভালো হবে এমন কখনোই হতে দেব না। ফসল ভালো হলে বেশি টাকা কামাবে, তা আমি মেনে নেব না।
বৌদি বাড়িতে আছেন? কে? ও করিম ভাই? হ্যাঁ বৌদি, আপনার আলুর ক্ষেত দেখে এলাম, খুব ভালো আলু জন্মেছে। আপনি মেয়ে মানুষ হয়ে যেভাবে চাষ করেছেন সত্যি দেখার মতো। আমি পেরেছি ভাই, কারণ আমার বাচ্চাগুলো আমার পাশে আছে। বৌদি, আপনি এভাবে পরিশ্রম করে আগান, বিধাতা ঠিক ভালো দিন দেখাবে। জানেন তো, পরিশ্রম কখনো বৃথা যায় না। কোনো দরকার হলে বলবেন, কেমন? আমি এখন যাই। আরে কালু, তোর ক্ষেত তো শুকিয়ে গেছে রে। চাষ তো ভালো হয়নি, কিন্তু রমেশ বউয়ের কাজটা দেখ। মেয়ে মানুষ হয়ে কিভাবে আলু চাষ করেছে, দেখার মতো। তোমরা যে সব কিনা একটু আলুর ভালো ফলন দেখছো, অমনি তোমাদের আর হুঁশ নাই। কি এমন ফলন ফলাইছে শুনি? দেখা যাবে কতগুলো আলু ঘরে তুলতে পারে, দেখা যাবে নি। রেগে গেলে কি হবে ভাই? তারা পরিশ্রম করেছে, তাই ফল পাচ্ছে। ক্ষেত দেখলে বোঝা যায়। ও, আমি তো চেষ্টা করিনি, তাই না? আমি কি জানি না চাষ কিভাবে করতে হয়? রমেশ বউ 2 দিন চাষ করতে এসেই আমার চেয়ে ভালো চাষি হয়ে গেল। কি গো, কিছু ভাবছো? রমা যদি এত আলু পায়, তাহলে তো গ্রামের বাজারে বিক্রি করে অনেক টাকা পাবে। তুমি শুধু শুধু তা বসে বসে দেখবে? তুমি কি বলতে চাচ্ছ? আমি যা বলছি তা মন দিয়ে শোনো। রমার জমিতে তো রাতে পাহারা নেই। যদি কিছু আলু কমেও যায়, তবে ওরা কাউকেই ধরতে পারবে না। মানে তুমি কি চাও চুরি করি? চুরি কেন বলছো? সুযোগ নিতে বলছি। তুমি যদি ওর জমি থেকে কিছু আলু সরিয়ে ফেলো, তাহলে ওর কমে যাবে, আর ও তো জানতেই পারবে না কে নিল। আর ফলন কমে গেলে তারা কিছুই লাভ করতে পারবে না। বুদ্ধিটা খারাপ দাওনি গো। এই না হলে আমার বউ, ঠিক আছে, তাহলে সেটাই করতে হবে। মা, দেখো, আমাদের আলু সবার চেয়ে ভালো হয়েছে। কত বড় আর তরতাজা। আমি বলেছিলাম না মা, আমাদের আলু হবে সবার চেয়ে সেরা। হ্যাঁ রে মা, বিধাতার কৃপায় আমাদের আলু সবচেয়ে ভালো হয়েছে। বিধাতা আমাদের কষ্টের দাম দিয়েছে রে। এই আলু বিক্রি করে আমাদের অনেক টাকা হবে, তাই না মা? তখন মোড়ল বাবুর টাকা আমরা দিয়ে দিতে পারবো। হ্যাঁ রে বাবা, মোড়ল বাবু আমাদের যে উপকার করেছে, তার টাকাটা আগেই দিতে হবে। কি গো রমেশ বউ, তোমার আলু চাষ কেমন হয়েছে? বাহ, তুমি তো দেখি দারুণ কাজ করেছ। দেখলে তো, চেষ্টা আর পরিশ্রম মানুষের ভাগ্য কিভাবে খুলে দেয়। আমি বলছিলাম না? হ্যাঁ বাবু, সবই বিধাতার কৃপা আর আপনার সাহায্য। আপনি আমাকে সাহায্য না করলে আমি কখনোই সাফল্যের মুখ দেখতাম না। ঠিক আছে, ঠিক আছে। তোমরা অসহায় পরিবার ভালো হও, এই আশীর্বাদই করি। শুনছো, আজ রমার আলু খেতে গিয়েছিলাম। গাছগুলো আলুর ভারে যেন ভেঙে পড়েছে। এত আলু আমি কখনো দেখিনি। যেমন তরতাজা তেমনি বড়। বাহ, তুমিও দেখি ওদের প্রশংসায় পঞ্চমুখ। গ্রামের মানুষ যেমন ওদের প্রশংসা করছে। আরে প্রশংসা না, সত্যি বলছি। গ্রামের অর্ধেক লোক বলছে রমার আলু খেতে এবারে সেরা। তুমি তো কোনো বছরই এমন ফল পাওনি। ওই মেয়ে মানুষের ভাগ্য এমন হবে কেন? একে তো বিধবা, তারপরে আবার মেয়ে মানুষ হয়ে চাষ করছে। তাহলে আর দেরি করে লাভ নেই, আজ রাতেই কাজটা করে ফেলো। হ্যাঁ, ঠিকই বলেছ। যখন তখন আবার আলু বাজারে বিক্রি করে ফেলতে পারে। আজই কাজ সারতে হবে।
আমিও যাব তোমার সাথে, একা পারবে তো? আরে না 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 না, তুমি গেলে লোক জানাজানি হবে। এসব কাজে বেশি লোক হলে ধরা পড়ার সম্ভাবনা বেশি। আমি একাই পারবো, তুমি ঘরে থাকো। ঠিক আছে, সাবধানে যেও। রমা পরিশ্রম করেছে, সবাই তার প্রশংসা করে বেড়াচ্ছে। কেন, আমি কি কম শ্রম দিয়েছি আমার জমিতে? আজই সময়, তার আলু যাবে আমার ঘরে, লাভের লাভ পিঁপড়াই খেয়ে যাবে রমেশের মৌরে। কালু, এত রাতে তুই বাইরে কেন? এ সবাই তো তোকে বাইরে দেখা যায় না, কি ব্যাপার? না না না, মানে মোরল বাবু, আজ ঠান্ডা বেশি, তাই একটু হাঁটতে বের হয়েছি। তোর মাথা ঠিক আছে নাকি রে? শীতে উল্টা পাল্টা বকছিস। শীত বেশি লাগলে মানুষ ঘরে থাকে, বাইরে হাওয়া খেতে বের হয় নাকি? না মানে আচ্ছা শোন, গ্রামে এখন সবার জমিতে আলু চাষ হয়েছে, কয়েকদিন পর সব বিক্রি হবে। অনেকে বলছে রাতে আলুর ক্ষেত পাহারা কম হচ্ছে। চোর চোরটারও অভাব নেই। তুই যেহেতু বাইরে বের হয়েছিস, সব ক্ষেত একবার করে ঘুরে দেখে আসবি, কেমন? আচ্ছা মোরল বাবু, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার গায়ে কার এত সাধ্য যে চুরি করবে? আমি আছি না। বুড়োটা সব জানে, সব বোঝে মনে হয়, কিন্তু আজ আমাকে কেউ থামাতে পারবে না। রমার আলু আমারই হবে। কি গো, তোমাকে কেউ দেখেনি তো? আরে না না, কে দেখবে? তবে মোরল বাবুর সাথে দেখা হয়েছিল। বলো কি, কিছু বুঝতে পেরেছে? না 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 না, কিচ্ছু বুঝেনি। আমি কি আর অত কাঁচা কাজ করি নাকি? এবার ধরো তো, আলুগুলো সব নিয়ে ঘরের এক কোণে লুকিয়ে রাখতে হবে, পরে সুযোগ বুঝে বাজারে বিক্রি করে দেব। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! কে করলো আমার এই সর্বনাশ? এত কষ্টের ফসল কে চুরি করলো? মা, আমাদের জমির অর্ধেক আলুই দেখো কে যেন চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ রে বাবা, তাই তো দেখছি। কে করলো আমার এত বড় ক্ষতি? এখন এখন আমি কার কাছে যাবো? কি করব আমি? মা, শান্ত হও। চলো আমরা মোরল বাবুর কাছে যাই, তার কাছে বিচার দেই। উনি আমাদের একটা ব্যবস্থা করে দিতে পারবেন। চলো চলো। হ্যাঁ রে বাবা, তাই চল। বাবু, বাবু, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার আলুর ক্ষেত থেকে অর্ধেক আলুই চুরি হয়ে গেছে। রমা, শোনো, কে এই কাজ করেছে সেটা বের করা হবে। তুমি শান্ত থাকো। তুমি কি কাউকে সন্দেহ করো? বাবু, আমি রাতে জমিতে তো আর যাইনি, তাই দেখতেও পাইনি। আমি যা বলি মন দিয়ে শোনো। তোমাদের যে আলু চুরি হয়েছে, এ কথা কাউকে বলবে না, চুপচাপ থাকো। আমি গোপনে আগে খোঁজ নিয়ে চোরকে ধরি, তারপর বিচার হবে। ঠিক আছে বাবু, আপনার যা ভালো মনে হয় তাই করুন। করিম, তোমার দোকানে তো সবাই আলু বিক্রি করে, তুমিই তো একমাত্র আলুর পাইকারি ক্রয় করো, তাই না? একটা কাজ করবে, আজ থেকে আগামী কয়েকদিনের মধ্যে কেউ যদি তোমার কাছে আলু বিক্রি করতে আসে, আমাকে খবর দেবে, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু বাবু, কোনো সমস্যা হয়েছে কি? সমস্যা তো একটা হয়েছে, পরে সব জানতে পারবে।
মোরল বাবু, আমি খুঁজেছি। গত রাতের আলু বিক্রি করেছে কালু, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি ওর জমি থেকে নাকি এবার ভালো আলুর ফলন হয়নি। আবার যা বোঝার আমি বুঝে গেছি। কালকে কালুকে খবর দাও, আর সাথে রমেশের পরিবারকে। মা, তোমার মুখটা তো শুকিয়ে গেছে। আলু চুরির জন্য তুমি অনেক চিন্তা করছো, তাই না মা? হ্যাঁ রে মা, এত কষ্টের এত পরিশ্রমের ফসল এভাবে চুরি হয়ে গেল। মা, তুমি চিন্তা করো না, দেখো একটা ব্যবস্থা ঠিক হবে। মোরল বাবু তোমাদের দেখেছেন, এখনই চলো। মোরল বাবু, আমি শুধু কিছু আলো তুলেছি, শব্দ করিনি তো। বাবু, আমার হিংসা হয়েছিল। আমার চেয়ে ভালো ফসল ফলিয়ে রমেশের বউ সবার প্রশংসা জানিয়েছে, আর এটা সহ্য করতে পারিনি, তাই বাবু। কালু, হিংসা মানুষকে সুখ দিতে পারে না। পরিশ্রম ছাড়া কোনো উপার্জন কখনো বড় হয় না। ওরা পরিশ্রম করেছে, তার ফল পেয়েছে। মন ভালো রেখে পরিশ্রম করলে ঠিকই তার ফল পাওয়া যায়। মোড়ল বাবু, বাবা হারা বাচ্চাদের নিয়ে আমি কষ্ট করে বাঁচতে চেয়েছি, আর আমাদের সেই আশা আজ নষ্ট হয়েছে। আমরা এর ন্যায় বিচার চাই। অবশ্যই ন্যায় বিচার হবে। কালু, তুই শুধু চুরি করিসনি, এক অসহায় পরিবারের আশা নষ্ট করেছিস। তাই তোকে আলুর দাম সহ দ্বিগুণ জরিমানা দিতে হবে। আর তোর আলু বাজারে কেউ কিনবে না, নিজের আলু নিজেই খাবি। এই তোর শাস্তি। মোরল বাবু, আমি ভুল করেছি, আর কখনো এমন করব না বাবু। এ কি হলো? বেশি লোভ করতে গিয়ে সর্বনাশ হলো। আমার মতন বেশি লোভ করতে গিয়ে বেশি ক্ষতি হয়ে গেল। আমার মতন আপনারা কেউ আর হিংসা করবেন না। ধন্যবাদ মোড়ল বাবু, আপনি আমাদের পাশে দাঁড়ালেন। এখন আমরা আবার চেষ্টা করে নিজেদের ভাগ্য করতে পারবো। সবাই মনে রাখবে, পরিশ্রম ছাড়া ভাগ্য খুলে না। চুরি করে কেউ বড় হয় না। হিংসা মানুষকে ধ্বংস করে, ধ্বংস। কি বৌদি, বাকি আলুগুলো তুলেছেন নাকি? হ্যাঁ করিম ভাই। ঠিক আছে, আপনার আলু সবার থেকে সেরা, সব থেকে ভালো দাম পাবেন। আমি কিনবো। ঠিক আছে ভাই, আলু তুলে বাজারে নিয়ে আসবো। দেখেছ, রমেশ বউ ঠিকই প্রমাণ করে দিল, পরিশ্রম আর ধৈর্য থাকলে সবকিছু সম্ভব। সত্যি অবাক করা ব্যাপার। পুরুষ মানুষের কাজ কিভাবে একটা মেয়ে মানুষ দুইটা বাচ্চা নিয়ে কইরা ফেলাইলো, তাও আবার ভালো কইরা। সবার থেকে ভালো করে ফসল ফলাইছে। চেষ্টা আর পরিশ্রমে সব সম্ভব। বাবলু, পুতুল, দেখেছিস? পরিশ্রম করলে ভাগ্য বদলানো যায়। হতাশা কখনো সমাধান নয়। চেষ্টা ঠিকই একদিন সাফল্য এনে দেয়। মা, এবার আমরা খুব খুশি। আমাদের আলু চাষ সফল হয়েছে। আমাদের আর অভাব থাকবে না। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি তোদের বাবার আশা পূরণ করব, তোদের পড়াশোনা করাবো। মা, আমিও পড়বো। হ্যাঁ রে মা, তোরা দুজনেই স্কুলে যাবি। হতাশায় ভেঙে পড়লে চলবে না। ধৈর্য ও পরিশ্রম করতেই হবে, আর তাহলেই সাফল্য আসবে। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই একটা লাইক দিয়ে যাবেন কিন্তু।